আরেকটা কথা মমিন মানিক একটু উল্লেখ করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সিলেবাসে ধর্মীয় শিক্ষার বাইরে আমাদের শিক্ষা মোরাল এডুকেশন বলতে আমাদের শিক্ষা আলাদা কোনো পাঠ্যক্রম নেই। আমি 17 সালে আমার কন্যা যখন জাপানে পিএইচডি করতে গিয়েছিল, আমাকে তার সুপারভাইজার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমাকে তিনি আবার বাবা ডাকেন, তা আমাকে বললেন যে পাপা, যে তোমাদের দেশে স্কুল কলেজে বাচ্চাদের পাঠ্যক্রমে কোনো মোরাল এডুকেশনের জায়গাটা আছে কিনা। আমি বললাম যে আমাদের ধর্মীয় শিক্ষার বাইরে অ্যাজ সাচ আমাদের কোনো মোরাল এডুকেশন, নীতি নৈতিকতার আমাদের জন্য আলাদা যে সিলেবাস, বললো এটা তো একেবারে আধুনিক যে কোনো ডেমোক্রেটিক স্টেটের জন্য, মানবিক রাষ্ট্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বললাম আমাদের এখানে এই জায়গাটা নাই। আরেকটা হচ্ছে যেটা উল্লেখ আপনি বলছিলেন, বিচারহীনতার দীর্ঘ যে জায়গাটা, এ পর্যন্ত কিছু কিছু ঘটনা বিচার হয়েছে। অধিকাংশ ঘটনার তনুর বাবা চিৎকার করে বলেছে চিটাং ক্যান্টনমেন্টে, ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে, বলে আমি গরিব বলে কি আমার কন্যার এই ধর্ষণ হত্যার কি আমি বিচার পাবো না। অধিকাংশ ক্ষেত্রে যারা দুর্বল, ক্ষমতাহীন সমস্ত অর্থেই তাদের বিচারগুলো নাই। নাগরিক সমাজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা যেগুলো এরকম গণমাধ্যম যেগুলো নিয়ে ধরেন যাচ্ছে, আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা হয়তো আবার চাপা পড়ে যাবে। শেকড়ে হাত দেওয়া দরকার। শেকড়টা মতাদর্শিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের এবং নারী বিদ্বেষী তৎপরতা ধারাবাহিকভাবে যেভাবে বাড়ছে, যদি এগুলোকে আইন করে যদি এগুলোকে বন্ধ করতে না পারেন, এই ধরনের ঘটনা দু চারটা বিচার হবে, কিন্তু আগামীতে কিন্তু এটা কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে, ঝুঁকি থাকবে। ধন্যবাদ সোহেল ভাই। মানিক ভাই, যেটা আমি একটু আলাপ করতে চেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী হেনস্থার পর যিনি মুস্তাফা আসিফ, তিনি একজন মাত্র কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার, এবং তাকে আটক করার পর তৌহিদি জনতা নামে একটি গ্রুপ তাকে থানায় ঘেরাও করলো। আবার যখন জামিন পেল, জামিন পাওয়ার পর তাকে আবার তৌহিদি জনতা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়ার বিষয়গুলো আমরা দেখলাম। এই যে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার যে কথাটা বলা হচ্ছে, এই যে ইসলামের সাথে তৌহিদি জনতা বা তৌহিদি জনতার এই কার্যক্রমগুলোকে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? তৌহিদি জনতা, এটা তো একটা ধরুন একটা শব্দগুচ্ছ, তৌহিদি জনতা। এখন তৌহিদি জনতা এই শব্দটা কোত্থেকে এলো? আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যখন ইসলাম সংক্রান্ত ইস্যু সামনে আসতো, ধরুন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অবমাননা করা হয়েছে, তাহলে কি তৌহিদি জনতার প্রতিবাদ হচ্ছে। তারপর কোনো কারণে রাষ্ট্র কর্তৃক ইসলাম অবমাননা করা হলো, তৌহিদি জনতা রাস্তায় নেমেছে। এখন এই ধরনের তৌহিদি জনতা, গ্রুপ অফ পিপুল, এই ধরনের নাম দিয়ে যদি তারা আইন এবং বিচার নিজের হাতে তুলে নেয়, তাহলে সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। আমি যেটা মনে করছি যে গণ অভ্যুত্থানের পর যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, মানে যে কর্মকাণ্ডের বিতর্কের কারণে সরকার বিদ্ধ হচ্ছে, বিভিন্ন অংশীজনরা বিদ্ধ হচ্ছে, অবশ্যই সমালোচনার শিকার হচ্ছে। নিশ্চয়ই সরকার সমালোচনার শিকার হচ্ছে, কারণ সরকার শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। এই তো, এটা হচ্ছে মোটা দাগে সরকারের প্রতি অভিযোগ। আর এর বাইরে যারা প্রকৃত ধর্মপ্রাণ, তারাও তো নানাভাবে বিতর্কিত হচ্ছে যে তাহলে কি ধর্মের রূপ এটাই? মানে একজন নারী, সে যদি মাথায় কাপড় না দিয়ে রাস্তায় বের হয়, তাহলে একজন প্রকৃত মুসলমানের কি দায়িত্ব হতে পারে? সেই প্রকৃত মুসলমানটি কি তাকে গিয়ে বলবে যে আপনি মাথায় কাপড় দিন? এটা কি আমাদের নবীজির বিধান? এটা কি ইসলামের বিধান? এটা তো আগে জানতে হবে। মানে একদম থকথকে আবেগ নিয়ে, বা এই আবেগের পেছনে যে একটা ষড়যন্ত্র বা একটা উস্কে দেওয়া এক শ্রেণীর মানুষকে, সেই ধরনের প্রবণতা কিন্তু আমাদের সমাজে আছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। গণ অভ্যুত্থানের পর আমরা কি দেখেছি যে ভারতের বয়ান কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ভারতের বয়ান কি ছিল? যে এই গণ অভ্যুত্থানটা করেছে উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী। অনেক সময় ভারতের বিশ্লেষকরা, সব বিশ্লেষক না, কতিপয় বলতো যে এই আফগানিস্তানের মতো এখানে একটা ধর্মীয় অভ্যুত্থান হয়েছে। আসলে কিন্তু তা না। আপনি আমাদের যে কোনো একটা মিছিল দেখেন জুলাই এবং আগস্টের, সেখানে নারী পুরুষ, সেখানে বোরকা পরা নারী আছে, সেখানে ব্লাউজ পরা নারী আছে, সেখানে গেঞ্জি পরা ছাত্রীরা আছে, সেখানে গারো আছে, হাজং আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সবাই সম্মিলিত মানুষের একটা যে উত্থান হয়েছে, সেই উত্থানকে বিতর্কিত করার জন্য নানা ধরনের বয়ান কিন্তু হয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থান সেই বয়ানকে ভেঙে দিয়েছে। এখন অবশ্যই বোঝা উচিত যে বাংলাদেশটা কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর কেবলমাত্র একমাত্র তারই নয়, সব মানুষের।
সব পথ মত গোত্রের। তো সুতরাং আমি একটা সিদ্ধান্ত প্রয়োগ করছি অযাচিতভাবে আরেকজনের উপর, যেটার অধিকার আমার নেই। আমার ধর্ম অধিকার দেয়নি, আমার রাষ্ট্র দেয়নি, আমার আইন তো দেয়নি। সুতরাং যেটা বললেন যে এই ধরনের ঘটনা যারা করছে তারা মূলত এই গণ অভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে, এবং শুধু তাই নয়, প্রকৃত যারা ধর্মপ্রাণ তাদেরও ক্ষতি করছে। সুতরাং অবিলম্বে বন্ধ হওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এইসব বিশৃঙ্খল পরিস্থিতিকে যদি নিরসন না করা যায় তাহলে জনবিক্ষোভের মুখে কিন্তু অনেকেই পড়ে সেক্ষেত্রে যাবেন। সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যে তৌহিদি জনতার নামে একটা মব সৃষ্টি করা, তৌহিদি জনতার নামে একটা ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন মনে হয় তার? সরকারের পক্ষ থেকে উদ্যোগের অপ্রতুলতা আছে, কিন্তু এটা এমন একটা সামাজিকীকরণ, একটা সামাজিক ব্যবস্থা যে ধরুন এই মুহূর্তে যদি 10 জন মানুষ এই স্টুডিওতে হামলা করে এখনই, তো যদি আপনি দেখেন যে 20 মিনিটের মধ্যে পুলিশ না এলো, তার মানে হচ্ছে যে আইন শৃঙ্খলার দুর্বলতা আছে। কিন্তু এখনই আপনাকে নিরাপত্তা কে দিবে? আপনি ঘরের মধ্যে বসে আছেন, সেখানে নিরাপত্তা কে দিবে? এখন রাস্তা দিয়ে একজন নারী যাচ্ছেন, একজন ছাত্রী যাচ্ছেন, তাকে কেউ টিজিং করলো, সেই নিরাপত্তা তো ওখানে তো পুলিশ সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকবে না। সেজন্য দুটো বিষয়ের সমন্বয় লাগবে। একটা হচ্ছে যে আমাদের একটা গণজাগরণ, এই বাংলাদেশটা সবার। এত বড় গণঅভ্যুত্থানের পরেও কি গণজাগরণ হয়নি বলে মনে করেন? অন্তর্নিহিত গণজাগরণ তো অনেক ক্ষেত্রে হয়নি। যেমন আমার মানসিক পরিবর্তন হয়েছে কিনা, আমি রাষ্ট্রের সংস্কার চাচ্ছি, কিন্তু আমার ব্যক্তির সংস্কার কি হয়েছে? ধরুন আমি আমার মধ্যে যে ভুলগুলো ধারণ করছি, আমার মধ্যে যে অপসংস্কৃতি বাস করছে, সেটার কি পরিবর্তন হয়েছে? হয়নি। রাজনৈতিক দলগুলোর কথা ধরেন, তারা তো একটা সমাজে বড় অংশীজন। আজকে যদি এই রকম হতো যে এই যে ধারাবাহিকভাবে 1 সপ্তাহ ধরে নারী নিপীড়ন চলছে, সব রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসে ঘোষণা দিত যে আমাদের কর্মীরা পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে। দ্বিতীয়ত, সামাজিক রাজনৈতিক এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো যদি মাঠে নেমে যেত, রাষ্ট্রকে চাপ দিত, এবং তাহলে কি ধর্ষকরা কিন্তু ভেতর থেকে নিরুৎসাহিত হতো এবং তারা তখন ভয় পেয়ে যেত যে না, সবাই জেগে উঠেছে। সুতরাং আমার এই পশু প্রবৃত্তি দেখানো যাবে না। ধন্যবাদ আমিনুল মনির মাইক ভাই।